দেবরের বিয়ে বলে কথা, আর দেবরের বিয়েতে ভাবি হিসেবে একটু জমকালো সাজ না দিলে কি মানায় বলেন? তাই ঝড়, বৃষ্টি, তুফান কোনো কিছুই আটকাতে পারেনি। এর মধ্যেই একদম মাঞ্জা মেরে সাজ দিয়ে নিয়েছি। যা হওয়ার হবে, বাট সেজেগুজেই দেবরের বিয়েতে যেতে হবে। দেবরের বিয়েতে নতুন করে নিজেরাও আবার একটু মালা বদল করে নিলাম। কি আর করব, এই লোকটাকে দেখলেই নতুন করে আবার বিয়ে করতে ইচ্ছে হয়। যাক, ওসব কথা বাদ, চলেন এবার দেবরের বিয়ের ব্লগটা শুরু করি। শুরু আর কি করব, আমরা শুরু করার আগেই সেই রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কোনো থামাথামি নেই। আর একদম বিয়ের দিনে এমন বৃষ্টি কি আর বলবো। আর বাড়িতে যাওয়ার পর থেকে তো ইলেকট্রিসিটিও নেই, কি যে একটা অবস্থার মধ্যে ছিলাম। বাট তারপরেও বলেছি যে যেহেতু প্রিপারেশন নিয়ে আসছি দেবরের বিয়েতে, যেভাবে সাজবো সেভাবেই সাজবো, বৃষ্টি হোক যাই হোক ব্যাপার না। তো আমরা ফ্যামিলির সবাই মিলে চিন্তা করেছিলাম ব্লু কালারের হচ্ছে গিয়ে ড্রেস কোড থাকবে। তো আমি এই কাতানটা পরবো, আর সেই সাথে বাচ্চাদের জন্য হচ্ছে গিয়ে ড্রেস, আবার বাচ্চার বাবার জন্য শার্ট। আর শাড়ির সাথে ম্যাচ করে টুকটাক কিছু জুয়েলারি নিয়ে নিয়েছিলাম। এগুলো আসলে যেহেতু দূরে যেতে হবে, তাই আগেভাগেই মাথায় একটু সেট করে নিয়েছিলাম কিভাবে কি পরবো। তারপরেও মেয়েদের তো কনফিউশন থাকেই, কোনটা পরবো কোনটা পরবো না। যেমন এখন আমার কনফিউশন হচ্ছিল যে বড় ঝুমকা পরবো কিনা, আবার মনে হচ্ছিল যেহেতু অনেকটা সময় থাকতে হবে যার কারণে ছোট ইয়াররিংটা পরবো। এখন ঠিক বুঝতেছিলাম না কোনটা মানাবে, আর আপনাদের যে জিজ্ঞেস করব সেই সুযোগ তো আর নেই। তো সেই জন্য দেখা যাক ফাইনালি কোনটা পড়ি। ছোটটাই হয়তো পড়বো, সেটাই পড়ার বেশি ইচ্ছা। তো বাড়িতে যেহেতু ইলেকট্রিসিটি নেই, যার কারণে অন্ধকারে বসেই হচ্ছে আমাকে রেডি হতে হবে। কারণ আমার রুমটা একদমই আলো আসে না। তো বলা যায় যে রাতের মতোই অবস্থা। কোনরকম মোম জ্বালিয়ে, চার্জার লাইট জ্বালিয়ে হচ্ছে রেডি হয়েছি। তো এরপরে বাইরে বের হয়ে দেখছিলাম যে আসলে কেমন লাগছে। বাট ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ভালোই লাগছে। কিন্তু এখন শাড়ি-টাড়ি পরে রেডি হয়ে দাঁড়ায় আছি যে বৃষ্টির মধ্যে বাহিরে কিভাবে যাব। আর এদিকে আমার ছোট ননাসকে হচ্ছে গিয়ে হিজাবটা একটু ঠিক করে দিতেছে নেয়না। আর ফাইনালি এখন হচ্ছে আমাদের মানে বাসা থেকে পুকুর পাড়ে হেঁটে যে যাব, সেখানে ছাতা ছাড়া যাওয়ার উপায় নেই। তো একটু বৃষ্টি যখন কমেছে তখন ছাতা নিয়ে বের হইছি। তো গাড়িতে ওঠার আগ পর্যন্ত ছাতা ধরেই এভাবে যেতে হবে। আর এদিকে হচ্ছে গিয়ে ম্যাচিং পেটিকোট আনার পরেও সেটা খুঁজে পাচ্ছিলাম না। তাই কি আর করার, আরেকটা দিয়ে পরে নিছি। কারণ বিয়েতে তো যেতে হবে, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তো এদিকে বরের গাড়িও রেডি হয়ে আছে। সাজগোজ করার পরে বৃষ্টিতে ভিজতেছে, ঝুম বৃষ্টি। মনে হচ্ছিল একটু আগে যে এরকম বাতাস ছিল যে গাড়ি-টাড়ি উড়ায় না নিয়ে যায়। আর বৃষ্টির জন্য অন্যান্য গাড়ি বা যারা গিয়েছে কোনো কিছুই সেভাবে ভিডিও করতে পারিনি। একেবারে লাস্টে হচ্ছে বরের গাড়ি আর আমাদের গাড়ি যাবে আরকি। তো এখানে হচ্ছে মোটামুটি আমরা ফ্যামিলির সবাই আছি, তো দেখতে পাবেন। তো এদিকে আমার ননাসের ছোট ছেলে হচ্ছে গিয়ে একটু লিপি দিবে। তো সেইজন্য মামির ব্যাগে ছিল, সেটা বের করে পরায় দিলাম। ওইদিকে ওর মামা রাগ করতেছে, বলতেছে ছেলেরা লিপি দেয় নাকি? আর এই তো মানে হালকা পাতলাই রেডি হইছি। কারণ যেই বৃষ্টি, বেশি মেকআপ করলে আবার বৃষ্টিতে ধুয়ে গেলে একদম কাজল-টাজল দিয়ে তখন ভূতের মতো হয়ে যাব। তাই আর সেই রিস্ক নেইনি। আর অবশেষে এই তো দুলহা সাহেব বের হইছে। তো ওই গাড়িতে হচ্ছে মা যাবে, আর হচ্ছে আমার ননদের হাসব্যান্ড যাবে। তো টুকটাক আরো কয়েকজন যাবে আরকি। ইচ্ছা ছিল দেবরকে নিয়ে গাড়ির সামনে দাঁড়ায় কয়েকটা ভিডিও-টিডিও একটু করব, পোজ-পাজ দিব। বাট কোনো কিছুই হওয়া আর সম্ভব না এই বৃষ্টির মধ্যে। এবার কোনমতে বিয়েবাড়িতে পৌঁছাতে পারলেই হয়। আমি চিন্তা করতেছি বিয়েবাড়ির মানুষজন নাকি যেন কি কষ্টের মধ্যে, এই বৃষ্টির মধ্যে কিভাবে কি মানে প্রিপারেশন নিছে বা করছে আল্লাহই ভালো জানে। তো আমাদের যেতেই তো এত কষ্ট হচ্ছে, আর তাদের তো আরো বেশি কাজ, বেশি দায়িত্ব। মেয়েবাড়িতে সবসময় যেটা হয় আরকি। তো ফাইনালি দেবর হচ্ছে গাড়িতে উঠে পড়লো। এখন আমরা রওনা দিব। তবে আমাদের এখান থেকে যেতে ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মতো লাগবে, বা এর অল্প সময়ও লাগে। বৃষ্টি দেখে আমরা একটু আস্তে ধীরেই গিয়েছি আরকি। তো এই গাড়িতে মোটামুটি আমরা সবাই আছি। আমার ননাসরা, তারপরে হচ্ছে বড় ভাবি, ভাইজান সবাই মিলেই আছি আরকি। সবাই একসাথে যাচ্ছিলাম। আর একেবারে লাস্টে আমরা চাইলে আরো আগে গেলে ভালো হইতো। বিয়েতে যেয়ে মানে ওইভাবে আমরা তেমন একটা সময় পাইনি। যেহেতু আমরা নিজেরাই অনেক লেট করে আসলে গিয়েছিলাম। আর পুরা রাস্তা ওর সাথে দুষ্টামি করতে করতেই আমাদের পার হয়ে গেছে। মানে ও যে কোথায় বসবে সেটাই আসলে বুঝতে পারতেছিল না। সামনে বসবে না পিছনে বসবে না মার কাছে আসবে। মানে কোন দিকে যাবে ও নিজেই বুঝতেছিল না। আর বৃষ্টির একটা মানে বিন্দু পরিমাণ থামার মনে হয় যে কোনো নামগন্ধ নেই। বৃষ্টি কন্টিনিউ হচ্ছে তো হচ্ছে। আর যেই সেই না, একদম প্রচুর বাতাসও আছে সাথে। তবে এটা ফার্স্ট টাইম অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছিল যে এরকম বৃষ্টির মধ্যে একদম মানে সেজে-গুজে প্রিপারেশন নিয়ে বিয়েতে যাচ্ছি। হয়তো অন্য দূরের কারো বিয়ে হলে হয়তো যেতামই না, বলতাম এই বৃষ্টিতে কি বিয়ে খাবো। কিন্তু অনেক সময় হয় না, নিজেদের কারো হলে মনে হয় যত কিছুই হোক যেতে হবে। তো
তো দেখেন বৃষ্টির জন্য এখানে মানে বরকে নামানো যাচ্ছে না। এত পরিমাণে বৃষ্টি। তো গাড়িতে কিছুক্ষণ ছিল। তো বৃষ্টি কিছুটা কমার পরে হচ্ছে গিয়ে ওকে রিসিভ করবে। আর ওর জন্য শালা-শালি বা অন্যান্য সবাই গেট কি ধরবে। আ বৃষ্টির জন্য দাঁড়ানোর কোনো অবস্থা নেই। তো বললাম সবকিছু ভিতরে নিয়ে আসুক তারপরে হবে আরকি। তো সেইভাবেই ওকে ওই যে মালা দিয়ে বরণ করারও সুযোগ নেই। এখানে আরো অনেক কিছু করে আরকি ট্র্যাডিশনালি মিষ্টিমুখ করায় আরো অনেক কিছু। তো এগুলো কোনো কিছুই বাহিরে করার আসলে সুযোগ হয়নি। তারপরে এই তো ভিতরে চলে আসার পরে হচ্ছে গিয়ে অন্যান্য সবকিছু এখন হবে। আসলে সবকিছু যেভাবে হওয়ার কথা বৃষ্টির জন্য তো সেভাবে আসলে হয়নি। তারপরেও যেভাবে যেটা অ্যাডজাস্ট করে করা যায় সেটা করারই চেষ্টা চলছে। তো এখানে বরকে বরণ করতেছে তার শালা-শালিরা। আর তারপরে এখানে তো আদান-প্রদানের একটা বিষয় থাকেই। যদিও বিয়ের মধ্যে এই বিষয়টা কিন্তু মজাই লাগে। তো ভাবলাম এগুলো তো অনেক সময় ধরে চলবে। তো সেই ফাঁকে আমরা স্টেজ ফাঁকা আছে। আমরা গিয়ে একটু ফুল ফ্যামিলি কয়েকটা ছবি তুলে নেই। তো বাচ্চারা, বাচ্চার বাবা, আমি সবাই কম বেশি কিন্তু ভিজে গিয়েছি। পরে মার সাথে বসেও এখানে একটু হচ্ছে একসাথে ছবি তুলে নিলাম। আর বিয়েতে যেইটা হয় যে পরে করব বা পরে তুলবো, এই চিন্তা করলে পরে আর ছবি তোলাই হয় না। যখন যেটা সুযোগ থাকে তখনই সেটা করে ফেলতে হয়। না হলে দেখা যায় যে কোনো না কোনো ব্যস্ততায় সেইটা আর পরবর্তীতে করা হয় না। তো যদিও আমাদের বাসা থেকে মানে সেন্টার বেশি দূরে ছিল না। কিন্তু জানি না সবাই এত দেরিতে কেন গেল। মানে আমরা ওখানে যেতে, যেতেই প্রায় পৌনে ৪টা ৪টার মতো বেজে গিয়েছে। তো যাওয়ার পরে দেখা গেছে যে সবারই একদম একটা তাড়াহুড়া লেগে গেছে। আমাদের বাড়ি, তাদের বাড়ি মানে কোনো কিছুই যে একটু সময় নিয়ে করা হবে সেটা আর হয়নি। আর এদিকে আফিফ আবরারকে তাদের দাদুর সাথে ছবি তুলে দিলাম। আর মাকে হাসতে যতক্ষণ না বলব ততক্ষণ সে ছবিতে হাসবে না। এই হচ্ছে অবস্থা। এরপরে আমার ননদ তুলির সাথে একটু ভিডিও করে নিলাম। ছোট্ট ননদ এখন বাসায় এই একটাই আছে। আর সবগুলোরই বিয়ে হয়ে গেছে। তো প্রায় ০.৫ ঘন্টা ১ ঘন্টার মতো হয়ে গেছে। বরের সাথে এখনো হচ্ছে গিয়ে সালাসালির কথোপকথন চলছে। তো আমাদের পক্ষ, তাদের পক্ষ কেউই ছাড়াছাড়ি নাই, নাছোড়বান্দা। তো ফাইনালি আফিফের আব্বুকে বললাম যে, "একটা বলে সমাধান করে আসো। কারণ এত বার্গেনিং এর দরকার নেই।" কারণ বিয়ে মানেই এটাই হচ্ছে গিয়ে মজা। তো যাই হোক ফাইনালি তারপরও তাদের মানে হচ্ছিল না কনে পক্ষের। তো সেদিকে তারা বলতেছে বরকে মিষ্টি খাওয়াবো না। তো এদিকে আফিফের আব্বু দুষ্টামি করে বলতেছে আমার ভাইকে আমিই মিষ্টি খাওয়াই দিতেছি যাক ঝামেলা শেষ। তো সেটা নিয়ে সবাই অনেক মজা করতেছিল আর হাসাহাসি করতেছিল। তো পরে অবশ্য তারাও খুশি হইছে, আমাদের পক্ষও খুশি। এটা জাস্ট বিয়ের একটা মজা আরকি। তো ট্রেডিশনালি দেখা যায় একেক জায়গায় একেকটা নিয়ম কানুন থাকে, একেকভাবে একেক প্রসেস চলে। কিন্তু বিয়ে মানেই আসলে অনেক বেশি মজা বা আনন্দের। এই জিনিসগুলোই একটা মেমোরি হিসেবে থেকে যায়। পরবর্তীতে একেকজনের বিয়ের সময় দেখা যায় একেক রকম হয়। আবার অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু বিয়ের মধ্যে অনেক ঝামেলাও হয়ে যায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর মতোই হয়েছে। তো এখন হচ্ছে সাগরকে স্টেজে নেয়ার পালা। আর আমি একটু ডেকে মাকে সব জায়গায় আগে রাখতেছিলাম। কারণ মারও সাগরের বিয়ে নিয়ে অনেক বেশি শখ ছিল। তো সেগুলো যাতে পূরণ হতে পারে। তো সেটাই চেষ্টা করছিলাম যাতে তার যেটা দরকার, যেভাবে দরকার সে যাতে সেই শখটা পূরণ করতে পারে। কারণ তার কাছে এটাই তার ছোট ছেলে। তো ওদিকে স্টেজে ওঠা যাচ্ছে না। ভিডিও ম্যান আবার আটকায় রাখছে। বলতেছে তার লাইটের সেটআপে যেন কি সমস্যা হইছে। তো সেইজন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো পরে সবকিছু ঠিকঠাক হওয়ার পরে সাগরকে স্টেজে তোলা হলো। আর ক্যামেরাম্যানই বারবার বলছিল যে ও একা উঠবে নাকি আপনারা একটু হেল্প করেন ভাল লাগবে দেখতে তাহলে ভিডিও সুন্দর আসবে। ভিডিও ম্যানরা বিয়ের সময় যেটা বলে আরকি। এই তো আর দুলহা সাহেব উঠেই হচ্ছে একটা সালাম দিয়ে নিল। আর পরে খেয়াল করলাম যে ওর পাগড়ির যে এটা হচ্ছে গিয়ে চাপ খেয়ে লেগেছিল। তো ওটা আবার একটু ঠিক করে দিলাম। আর ক্যামেরাম্যানকে বললাম যে এত ভিডিও এত ছবি তুলে ফেললেন। এটা ঠিক করার কথা একবারও বললেন না। তো ক্যামেরাম্যান আবার দুষ্টামি করে বলতেছে এগুলো তো ভাবিদের দায়িত্ব ভাবিরা ঠিক করবে আমরা কেন ঠিক করব। তো যাই হোক এরপরে চলে আসলাম বিয়ে মানেই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যেটা খাবার আর খাবার তো সেই খাবারের আইটেমে চলে আসলাম আর অনেক ধরনের আইটেম করেছিল আস্ত মাছ তারপরে হচ্ছে আস্ত মুরগি যেটাকে দুরুস বলে চিকেন ফ্রাই তারপরে গরুর হচ্ছে নেহারি থেকে শুরু করে পায়েস তারপরে ওটাকে কি বলে চিংড়ি মাছ তারপরে গরুর মাংস, তারপরে হচ্ছে কোরমা, মানে অনেক ধরনের আইটেম ছিল। ডাল, আরো ২-১ টা আইটেম ছিল। এখন মনে করতে পারতেছি না। তো যাই হোক এই পাশে হচ্ছে বসে পড়ছি খাওয়ার জন্য। যদিও একেকবার একেক পাশে বসি, তারপরে আবার আরেকদিকে ঘুরে বসি। মানে কয়েকবার বসার পরে তারপরে না এলোমেলো হয়ে গেছি। মানে কে কোন সাইডে বসবো। তারপরে যে যেখানে জায়গা পাইছি বসে পড়ছি এরকম একটা ব্যাপার। আর এই পাশে হচ্ছে বরের টেবিলে সবাই মানে যারা ভাই, দুলাভাই, ছোট বড় সব ভাই যারা আছে সবাই মিলে ওইখানে একসাথে বসছি। আর আমরা এক টেবিলে হচ্ছে মেয়েরা যারা আছি তারা আরকি মহিলারা সবাই একসাথে বসছি।
তো এই তো আফিফকে আমি হচ্ছে পাশে নিয়ে বসছি আর আবরা চলে গেছে তার বাবার কাছে। বাবার কাছে গেলে তার খাবার নিয়ে মানে জ্বালাতন করতে সুবিধা হয়। মানে জোর করে তার বাবা খাওয়াইতেও পারে না আর সেও খাবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে আমি আর আফিফ বসলাম আর সবাই এখানে একে একে আছে। তো এখন চিকেন ফ্রাই বের করে নিচ্ছি আর খাবার দাবার সবই মানে অনেক অনেক আইটেম তারা করেছিল, আলহামদুলিল্লাহ সবই মজার ছিল। আর আমার কাছে মনে হয় বিয়ের খাবার-দাবার নিয়ে কখনোই দুর্নাম করা আসলে উচিত না। কারণ এখানে একটা বাবা বা ভাইয়ের মানে অনেক কষ্টে অর্জিত টাকা তার সন্তানের জন্য বা তার বোনের জন্য তারা ব্যয় করে। সো সেখানে অবশ্যই খাওয়া-দাওয়ার পরে প্রশংসা করা বা শুকরিয়া আদায় করা উচিত। আর রিজিকে যেটা যেমন থাকবে সেটা আপনি পাবেনই। সো এইসব বিষয় নিয়ে মানে কথা বলা বিয়েতে আমার মোটেও ভাল লাগে না। তো যাই হোক, কথার প্রসঙ্গে এই কথাগুলো বললাম। তো আলহামদুলিল্লাহ খাবার-দাবার অনেক ভালো ছিল আর তারা যথেষ্ট আপ্যায়ন করেছে আমাদেরকে। সবকিছু আমার অনেক ভালো লেগেছে। আর এদিকে হচ্ছে গিয়ে আফিফের আব্বু বলছিল তোমাদেরকে একটু ভিডিও করে দেই। তো তার ভিডিও করার অবস্থা দেখেন। আমাকে মানে দেখতেই পাবেন না, কোনো এক কোণায় আছি। তো এই হচ্ছে তার নমুনা, সেজন্য সচরাচর আমি তাকে কখনো বলি না। আর সে নিজ থেকে যখন করে ভিডিও এই অবস্থায় থাকে। যাই হোক, এত বছরেও সে প্রপার ভাবে ওরকম মানে মন মতো করে ভিডিও করতে পারে না, বাট তারপরেও যেটুকু করে ইটস ওকে। তো এখানে তারপর আমরা হচ্ছে পায়েসটা খেয়ে নিচ্ছিলাম, পায়েস বা ফিন্নি যেটাই বলেন, এটাও খুব টেস্টি ছিল, আফিফ বেশ পছন্দ করছে। আর এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু থামে নাই। আমরা বউ নিয়ে বাসায় যাব তখন পর্যন্ত বৃষ্টি কিন্তু চলতেই থাকবে, বৃষ্টি কিন্তু আর থামবে না। আর এদিকে ও হচ্ছে অফিসের কি যেন কলে অ্যাটেন্ড করতেছিল, ওর সাথে এরপরে একটু মজা করতেছিলাম। বললাম যে দেবরের বিয়েতে নিজেদের বিয়েটাও একটু সেরে ফেলি, মালা বদল করে ফেলি আর কি। তো বলতেছে এগুলো কি করতেছো। তো প্রথমে ও একটা আনইজি ফিল করলো, পরে বলে আমি আগে মানে বর আগে মালা পরাই দে, তুমি আগে দিবা কেন, আমি আগে পরাই দিই তারপরে তুমি পরাই দিবা। তো যাই হোক, বিয়েতে মানে মোটামুটি অনেকগুলো মালাই ছিল, কারণ চট্টগ্রামে এখানকার ট্রেডিশন অনুযায়ী দেখা যায় কি যে বিআই বিআইন যারা আছে তাদেরকেও মালা পরায় দেয় আর কি। তো সেই জন্য অনেক মালাই ছিল, তো সেগুলো নিয়ে আমরা দুজনে একটু দুষ্টামি করে নিলাম আর কি। বিয়ের এই পর্যন্ত হাসি খুশি বা সবকিছু ভালোই ছিল, পরবর্তীতে যা ঘটেছে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো নেক্সট ব্লগে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আজকে আমাদের লুকটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু আমাকে নাকি মোটেও ভালো লাগছে না। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে আসলেই কি একেবারে পচা দেখা যাচ্ছে কিনা। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর নেক্সট ব্লগে খুলে বলবো যে পরবর্তীতে আসলে কি কি ঘটেছিল। তো সবকিছু মিলিয়ে ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।